প্রেসিপিটেশন হার্ডেনিং, ঠিক আছে। আমরা বেসিক্যালি প্রেসিপিটেশন হার্ডেনিং বলতে আমরা কি বুঝি, আমরা দুই ধরনের পদার্থ থাকবে, ঠিক আছে। এই দেখো, এই জায়গায় যদি আমি ধরি, এই জায়গায় এক ধরনের মেটাল থাকলো, এই জায়গায় আরেক ধরনের মেটাল থাকলো, এটা আলফার কাছাকাছি, সেহেতু বলি এই জায়গায় যেটা আছে এটা আলফা রিচ, আর এটা হলো বিটা রিচ, ঠিক আছে। সো এটা আলফা রিচ, এটা বিটা রিচ। তারপরে আমি প্রেসিপিটেশন হার্ডেনিং করে করব কি, এই বিটা রিচ এবং এই উপাদানটার নাম ধরে একটা বি, ঠিক আছে, একটা বি উপাদান আছে এখানে। সো এই বি উপাদানটাকে আমরা কি করব, মানে আমরা এখানে একটা টেম্পারেচার আছে, সেটা হলো আমরা একটা টি নট টেম্পারেচার ধরা হয়েছে, টি নট বা T0 টেম্পারেচার। এই টেম্পারেচারটায় আমরা প্রতিনিয়ত হিট দিব, মানে এই টেম্পারেচারটাই রিচ করব। এই টেম্পারেচারটা রিচ করার মাধ্যমে কি হবে, আমাদের এই যে বি আছে, অর্থাৎ বিটা পার্টিকেল যেটা আছে, সেটা আস্তে আস্তে মানে লিকুইডে কনভার্ট হয়ে যাবে। ফলে আমরা একটা লিকুইড ফেজ পাবো। এই লিকুইড ফেজে আমরা আলফা প্লাস বিটা প্রাইম টাইপের একটা কিছু, আলফা প্লাস বিটার একটা, মানে এটা একটা টোটাল একটা সলিউশন পাবো, যেটাকে আমরা আলফা প্লাস বিটা প্রাইম হিসেবে আমরা মানে ডিনোট করতেছি, ঠিক আছে। এখন এই পোর্শনে এখানে আলফার পরিমাণ একটু বেশি থাকবে, অর্থাৎ আমরা আলফাতেই বেশিরভাগ মানে কনভার্ট করছি, এবং বিটা পোর্শনটাকে আমরা জাস্ট এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে কি, আমরা টি নট থেকে, অর্থাৎ টি নট থেকে এই এই যে আমরা যে কাজটা করলাম, ঠিক আছে, হ্যাঁ, এটা আমি বোঝাই। এই আমরা এখন ফার্স্ট অফ অল যে কাজটা করলাম সেটাকে বলা হয় স্টেপ 1 সলিউশন হিট ট্রিটমেন্ট। আমরা একটা সলিউশন মেক করলাম এবং এইটা একটা হিট ট্রিটমেন্ট দিলাম। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে হিট কম্পোজিশন, এখানে বলা আছে দেখো হিটিং কম্পোজিশন সি নট টু টি নট, ঠিক আছে। সি নট থেকে আমরা টি নটে গেলাম, ঠিক আছে। অ্যান্ড ঠিক আছে, আমরা সি নট থেকে টি নটে গেলাম আনটিল বি অ্যাটমস ডিজলভ ইন আলফা, ঠিক আছে। আনটিল বি অ্যাটম এটা ডিজলভ ইন আলফা, আলফায় যতক্ষণ পর্যন্ত ডিজলভ না হয়। ইন এক্সাম্পল বিটা ফেজ ইজ রিমুভড, মানে কি বিটা ফেজটা এখানে আমাদের রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমরা হিট দিচ্ছি প্রতিনিয়ত, আমরা হিট দিচ্ছি, হিট দিতে দিতে আমাদের এক পর্যায়ে আমরা যে বিটা ফেজটা মানে বি উপাদানটা তার বিটা ফেজটা হারাই ফেলতেছে, বিটা ফেজ গন, ঠিক আছে। বিটা ফেজ হারিয়ে একটা লিকুইড ফেজ তৈরি হচ্ছে, এই লিকুইড ফেজটাকে আমরা বলতেছি আলফা প্লাস বিটা প্রাইম, ঠিক আছে। এটা একটা সলিউশন ধরতেছি, আমরা এটাকে একটা সলিউশন বলতেছি, ওকে। এটাকে আমরা একটা সলিউশন বলছি, ঠিক আছে। এরপরে গিয়ে আমরা দেখব কি, এখানে একটা দেন কোয়েঞ্চড অ্যালয় র্যাপিডলি কুলড, ঠিক আছে, র্যাপিডলি কুল। এরপর আমরা কি করলাম, এরপরে মনে করো আমার টি নট টেম্পারেচারে আমার ফার্স্ট স্টেপ ডান, ঠিক আছে। এখন সেকেন্ড স্টেপে গিয়ে আমি করতেছি কি, সেকেন্ড স্টেপে গিয়ে আমি আমার এই যে টি নট টেম্পারেচারে আমার একটা লিকুইড ফেজ আছে, সেই লিকুইড ফেজে আলফা প্লাস বিটা আছে, ঠিক আছে। এখন আমি কি করব, খুবই র্যাপিড কুলিং করব, র্যাপিড কুলিং করে আমি এটাকে T1 টেম্পারেচার আনবো, T1 টেম্পারেচারে আনবো, ঠিক আছে। এটার আমরা একটা গ্রাফ আছে, সেটা যদি আমরা নিচে দেখি, এবং এই র্যাপিড কুলিং করে যেটা আমরা করব, বা এই যে, হ্যাঁ আমি দেখাই, হ্যাঁ না না, ফার্স্টে আমরা যেটা করলাম টি নটে গেলাম, টি নট থেকে তারপর T1-এ আসলাম, ঠিক আছে। আমি এখন পর্যন্ত যেটা যেটা বলছি আর কি, ঠিক আছে। এই শুনো, এখানে আমরা ফার্স্টে, অর্থাৎ ফার্স্ট স্টেপের অন্তর্ভুক্ত কি কি, স্টেপ 1-এর অন্তর্ভুক্ত হলো এক, বি থেকে বিটা রিমুভ অ্যান্ড আলফা প্লাস বিটার একটা লিকুইড সলিউশন তৈরি হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড স্টেপ হলো
এটা টি নট টেম্পারেচারে তৈরি হবে, ঠিক আছে। এখানে টেম্পারেচার আমি লিখে দিই ব্র্যাকেটে টি নট, ঠিক আছে। তারপরে হলো আমি টি নট থেকে টি ওয়ানে আসবো, ঠিক আছে। টি নট থেকে টি ওয়ানে আমি এটা কি করব, র্যাপিড কুলিং করব। এটারে বলা হয় র্যাপিড কুলিং। ওকে, তো আমি এই পোর্শনটাকে একটু আলাদা করে সুন্দর করে বোল্ড করে দিলে সুন্দর হয়। সেটা হলো আমি এটাকে রেড করে দেই। এটাকে এখানেই রাখি, একটু নামায় দিই আর কি, ঠিক আছে। ওকে, এখন আমরা আমাদের একটা পোর্শন আমরা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে। এখন আমরা যাব আমাদের নেক্সট পোর্শনে, অর্থাৎ আমাদের স্টেপ ওয়ান ক্লিয়ার। স্টেপ ওয়ানে আমরা পড়ছি কি, আমরা ফার্স্টে স্টেপ ওয়ানে আমাদের কি হবে, বিটা পার্টিকেল দূর করে আমরা একটা সলিউশন মেক করব। অ্যান্ড সেকেন্ডলি আমরা একটা টি নট থেকে টি ওয়ানে যাব র্যাপিড কুলিং করে, ঠিক আছে। এই আমরা র্যাপিড কুলিং করব, ঠিক আছে, র্যাপিডলি কুলড। র্যাপিডলি কুলড, ওকে। তারপরে স্টেপ টুতে গিয়ে আমার প্রেসিপিটেশন হিট ট্রিটমেন্ট, আমি হিট ট্রিটমেন্ট করব, ঠিক আছে। হিট ট্রিটমেন্ট করব মিন্স আমি এখানে আমার যে টি ওয়ান টেম্পারেচার আছে, এই টি ওয়ান টেম্পারেচার যেটা আছে, ঠিক আছে, আমি টি ওয়ান টেম্পারেচার থেকে একটু টেম্পারেচারটা বাড়িয়ে টি টু টেম্পারেচার আনবো। টি টু টেম্পারেচারে কেন আনবো, আমার বেসিক্যালি এখানে বিটা যেটা মানে লিকুইড ফর্মে আছে, মনে করো আমার ফার্স্ট স্টেপে এটা এরকম নর্মাল ছিল, তারপরে গিয়ে আমার এখানে যে, আচ্ছা এটাকে এভাবে না বুঝাই, এটাকে একটু অন্যভাবে বুঝাই, ঠিক আছে। এটাকে এভাবে না বুঝাই, এটাকে আমি অন্যভাবে বুঝাতে গেলে এখানে আমার ফার্স্টে এখানে আমার আলফা প্লাস বিটা দুইটাই আছে, তবে বিটা এখানে একটা মানে কি বলবো, মানে ওর একটা মানে ওর চলাচল, বিটাটা আমার কোনো স্ট্রেংথ বাড়াতে মানে কোনো কাজ করতে পারতেছে না, ঠিক আছে। সো আমি এখানে করব কি, আমার যদি এটাকে একটু বাড়াই, অর্থাৎ টেম্পারেচার যদি আমি এটা একটু বাড়াই, তাহলে এখানে আমার হবে কি, বেসিক্যালি এখানে আমার কিছু, আমি আবার বেশি বাড়াতে পারবো না, অল্প একটু বাড়ানোর পর একটা সার্টেন অ্যামাউন্ট অফ টেম্পারেচার বাড়ানোর পর এখানে আমার বিটা পার্টিকেলগুলো যেগুলো আছে, এগুলো ফাইন পার্টিকেলে মানে অর্থাৎ আস্তে আস্তে ওরা রিলিজ হয়ে এটা ফাইন পার্টিকেল গঠন করবে। ফাইন পার্টিকেল গঠন করার মাধ্যমে দেখা যাবে কি, আমার যে মেইন যেটা মানে আলফা প্লাস বিটা যে লিকুইড ফর্ম স্টেট যেটা আছে, ঠিক আছে, ওইটা স্ট্রেংথটা বাড়বে। স্ট্রেংথটা কেমনে বাড়বে, মনে করো একটা বড় কিছু আছে, ঠিক আছে, একটা বড় কিছু ফাঁকে ফোকরে তুমি ইজিলি তুমি চলে যেতে পারবা। কিন্তু তোমার ছোট যদি অনেকগুলো থাকে, মানে তোমার যদি ডেনসিটি অনেক বেশি থাকে, এটারে ক্রস করতে তোমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। মনে করো বড় একটা দানবের পায়ের তলা দিয়ে গায়ের পাশে দিয়ে যেভাবে হোক তুমি চলে যেতে পারবা, কিন্তু ছোট ছোট যদি 100 জন থাকে, ওদেরকে ট্যাকেল করে যাওয়াটা তোমার জন্য অনেক কষ্টকর হবে। সো এই ক্ষেত্রে স্ট্রেংথটা বেশি হবে, এই ক্ষেত্রে স্ট্রেংথটা কম হবে। সো এটা আমরা কখন পাবো, বড়কে আমরা কখন পাবো, যখন আমরা ওভার এজিং করবো, ঠিক আছে, ওভার এজিং। আর ছোট আমরা যখন পাবো, যখন আমরা মানে পারফেক্ট এজিং করবো। আবার যখন আমরা আন্ডার এজিং কখন পাবো, যখন আমরা মানে এজিং এই স্টেজে যাওয়ার আগে যদি আমরা আমাদের মানে হিট ট্রিটমেন্টটা যদি অফ করে দিই, তাহলে সেটা হবে আন্ডার এজিং, ঠিক আছে। ওভার আন্ডার কোনোটাই ভালো না, আমাদের বরাবরটা পেতে হবে, ঠিক আছে। এখন আমরা নিচের দিকে প্রসিড হই, নিচের দিকে যদি প্রসিড হই তাহলে আমরা দেখি কি এই জায়গাটাকে ওরা বলতেছে কি,
প্রেসিপিটেশন হার্ডেনিং জোন ফর্মিং, এ দেখো এখানে আমরা একটা গ্রাফ দেখতেছি, সেটা হলো লগারিদম অফ এজিং টাইম এবং স্ট্রেংথ অফ হার্ডনেস, ঠিক আছে। এখন আমরা এখানে যত যত উপরে যাচ্ছে, এটা হলো ম্যাক্স পিক পয়েন্ট, মানে স্ট্রেংথের পিক পয়েন্ট, অর্থাৎ এটার পরে যদি তুমি আরও টেম্পারেচার দাও তাহলে সেটা ওভার এজিং পর্যায়ে চলে যাবে, ঠিক আছে। এটাই আমি এতক্ষণ ধরে বলছি। আর এই জোনে বেসিক্যালি কি হয়, এই জোনে তোমার মানে বিটা বিটাটা আস্তে আস্তে রিলিজ হয়, বিটা রিলিজ হয়ে ফাইন পার্টিকেল তৈরি হয়। এই তোমাদেরকে যেটা বললাম, বিটা পার্টিকেল আর অ্যালাউড টু গ্রো টু লার্জ স্ট্রেংথ পার্টিকেল অফ অ্যালয় ক্যান ডিমিনিশ অ্যাজ পার্টিকেল গ্রো, ঠিক আছে। এটা যদি বিটা পার্টিকেলটা অনেক বেশি লার্জ হয় তখন আমার হবে কি, এটা স্ট্রেংথটা কম হবে। স্ট্রেংথটা কম হবে কেন? কারণ বেশি মোটা মানুষ ও মানে যে অ্যালয়ের সরে যাওয়া, বা এটা যে মানে এটার যেটা একটা মানে কি বলবো, এটার একটা যে চলনশীল গতি, এটা একটা যে মানে ডাইনামিক্স আছে, বা এটার একটা যে ডাইনামিক্স বলতে এটার যে একটা কাইনেটিক্স আছে, বা এটা একটা গতি আছে, এই গতিটাকে বাধা দিতে পারবে না, ঠিক আছে। সো এটা যত ছোট হবে তত বেশি আমাদের জন্য উপকারী হবে, যত বেশি এটা একটু বড়সড় হবে ততই আমাদের জন্য এটা ক্ষতিকর, ঠিক আছে, আমাদের স্ট্রেংথের জন্য ক্ষতিকর। তারপরে এখানে আমাদের একটা অ্যালুমিনিয়াম কপারের একটা নর্মাল এক্সাম্পল দিছে, এক্সাম্পল দিয়ে আমাদেরকে এটা বুঝাইছে যে আমরা অ্যালুমিনিয়াম এসএসএ ইন এক্সাম্পল আলফা ফেজ ম্যাট্রিক্স উইথ ম্যাট্রিক্স, এখানে ম্যাট্রিক্স মানে মেইন যেটা যেটা আমরা ইউজ করি সেটা হলো এখানে কপার CuAl2, তারপরে থিটা ফেজ, তারপরে প্রেসিপিটেটস, তারপরে এখানে এইটা আমি এখন যে এতক্ষণ ধরে যেটা বললাম সেটার একটা নর্মাল উদাহরণ দিয়ে বুঝালো, হাই করোশন রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখন এটার ফলে আমাদের কি কি আমরা সুবিধা পাবো? হাই করোশন রেজিস্ট্যান্স মানে কি, করোশন আমরা কমাতে পারবো, ঠিক আছে। হাই লাস্টার, তারপরে লাস্টিং বেশি বলতে পারো, তারপরে হলো তোমার হাই কন্ডাক্টিভিটি, তারপর হলো বাট লো স্ট্রেংথ ফর মেটাল, ঠিক আছে। মেটাল লো স্ট্রেংথ অ্যাপ্লিকেশন ইনক্লুড অটোমোটিভে, তারপর অ্যারোস্পেস যেমন বিমানে আমরা যত বেশি লাইট ওয়েট হবে এবং যত বেশি স্ট্রেংথ বাড়বে সেটা আমাদের জন্য তত বেশি উপকার, আমাদের ফুয়েল এজাম্পশন কম হবে, ঠিক আছে। whenever low weight is desirable, ঠিক আছে, low weight always desirable, ঠিক আছে। strengthened by precipitation hardening, ঠিক আছে, আমরা প্রেসিপিটেশন হার্ডেনিং করে একটা স্ট্রেংথেন আনতে পারছি, অর্থাৎ স্ট্রেসফুল একটা জিনিসপাতি বানাইতে পারছি এবং এটার ওয়েটটাও আমরা কমাইতে পারছি। এইটাই হলো এটার মানে কি বলবো অ্যাপ্লাই, ঠিক আছে। তারপরে এই দেখো এখানে জিপি জোন, আর টিপিক্যালি এখানে জিপি জোন বলতে বোঝাচ্ছে যে অ্যালুমিনিয়ামের সাথে বা কোনো একটা মানে মনে করো মেইন যেটা ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল, মানে যেটা মেইন ম্যাটেরিয়াল, ঠিক আছে, যেটা বেশি পার্সেন্টেজে, ওইটার সাথে আমরা কিছু একটা যদি অ্যাড করি সেটা কিভাবে আমাদেরকে মানে শক্ত বা এটা স্ট্রেংথ দান করে, সেটা জিপি ম্যাটেরিয়ালও এরকম এক ধরনের, জিপি জোনও এরকম একটা জোন যেটার বেসিক্যালি তোমার থিকনেস থাকে 25 অ্যাটমস ক্রস, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা জাস্ট আমরা বলার জন্য বললাম। এখন নিচে যদি আমরা আসি, নিচে আমরা আসলে এখানে আমরা দেখতেছি কি এজিং টাইম ভার্সেস ইয়েল্ডিং স্ট্রেংথের একটা গ্রাফ দেখতেছি, ঠিক আছে। এখানে আমরা দেখি কি এজিং টাইম, অর্থাৎ টাইম আমি যত বেশি দিচ্ছি আমার ইয়েল্ডিং স্ট্রেংথ, ঠিক আছে, অর্থাৎ কোন পয়েন্টে গিয়ে এটা ভাঙবে, ইয়েল্ডিং স্ট্রেংথ কিন্তু বাড়তেছে, ঠিক আছে, আমার টাইম আমি যত বেশি দিব, ঠিক আছে। এটা আসলে এটা তো একটা নর্মাল বিষয় এটা। তারপরে আমি যদি ওভার এজিং মানে আমি প্রতিনিয়ত যদি টাইম আরও বেশি দিতে থাকি তারপরে গিয়ে এটা এদিক দিয়ে এটা ভাঙবে, যেটা আমরা উপরের গ্রাফে দেখছি। এটার চেয়ে উপরের গ্রাফটা ইউজ করাটা বেশি প্রেফারেবল, ঠিক আছে, উপরের গ্রাফটা বেশি ইউজ করবা। উপরের গ্রাফ বলতে এই গ্রাফটার কথা বোঝাচ্ছি, এই এই গ্রাফও বলতে পারো অথবা এই গ্রাফও বলতে পারো, এই গ্রাফটা একটু বেশি প্রেফারেবল, ঠিক আছে।
এটা বলবা যখন তোমাকে বলবে টাইম ভার্সেস স্ট্রেংথের মানে জিনিসপাতি যদি জানতে চাই, তখন তুমি এটা বলতে পারবা। ঠিক আছে, আবার যখন তোমাকে বলবে যে টেম্পারেচারের সাথে তুমি জিনিসপাতিটা একটু টেম্পারেচার আর টাইমের মধ্যে তুমি এটা একটু ডিফারেন্সিয়েট করে দেখাও। টেম্পারেচার আর টাইম হলে তুমি এটা এটা দেখাবা টি ভার্সেস টি হলে এটা, আর স্ট্রেংথ বা হার্ডনেস, হার্ডনেস হার্ডনেস ভার্সেস টাইম হলে এটা। তারপর এগুলোতে এক্সাম্পল। ঠিক আছে, তারপরে এখানে দুইটাই একসাথে, এখানে তুমি তোমার হার্ডনেস বলো, তুমি তোমার টাইম, এখানে এখানে আমরা দেখতেছি টাইম, তারপর এদিকে আমার টেম্পারেচার, তারপরে আবার এদিকে তোমার কি বলবো ডিউরেশন অর্থাৎ টাইমটাও দেয়া আছে। ঠিক আছে, এখানে তোমার টেন্সার স্ট্রেন্থও দেয়া আছে। এখন আমি এই গ্রাফটা তোমাকে বুঝাই। এই গ্রাফটাই বেসিক্যালি আমরা দেখতেছি কি, আমরা যত সময় বেশি দিব, ঠিক আছে, এই দেখো এখানে দেখো এই জায়গায় আমরা বেসিক্যালি যত সময় বেশি দিব আমরা তত ভালো একটা স্ট্রেংথফুল একটা জিনিস পাবো। এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো। ঠিক আছে, এই জায়গাগুলো পিক পয়েন্টগুলোতে দেখো, পিক পয়েন্টগুলোতে আমরা কি পাই, আমরা এই দেখো মনে করো আমি এর আগের যে গ্রাফটা ছিল ওইটা যদি আমি হালকা করে আঁকি, আঁকলে আমি পাই, আমি এটার পরে গেলে এখানে একটা স্টেজ আসলো এটার পরে। ঠিক আছে, আমি যদি এই পিকের এই পিক পর্যন্ত আসতে, ঠিক আছে, আমি যত বেশি টাইম দিব, আমার টাইম যত বেশি হবে, ঠিক আছে, আমার হিটটা আস্তে 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 বাড়বে। সো আমি ওভারেজিং পয়েন্টটা ডিনোট করতে মানে ওভারেজিং পয়েন্টটা পেতে আমার সুবিধা হবে, মানে আমি ইজিলি ওভারেজিং পয়েন্টটা মানে ডিফাইন করতে পারবো। ঠিক আছে, আমি যত টাইম বেশি পাবো, মনে করো আমার যদি এই পয়েন্টে যদি আমি 1 সেকেন্ডের মধ্যে এসে যাই, 1 সেকেন্ডের মধ্যে যদি এই পিক পয়েন্টে যদি আমি এসে যাই, তাহলে আমি ওভারেজিং পয়েন্টটা কখন আসলো কখন কি হলো আমি ডিফারেন্সিয়েটই করতে পারলাম না। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, আমি আমার মেটাল যেটা আমি তৈরি করতে চাচ্ছি সেটা অত বেশি হার্ডনেস পাবে না। ঠিক আছে, সো আমি যদি হুট করে আমার টেম্পারেচার যদি বেড়ে যায়, মানে ইনস্ট্যান্ট আমার টেম্পারেচার বেড়ে যায়, তাহলে আমি তাড়াতাড়ি আমার এই পিক পয়েন্টটা পেয়ে যাব। ফলে আমার ওভারেজিং কবে শুরু হচ্ছে কবে শুরু হচ্ছে না এটা আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। এই ক্ষেত্রে দেখো আমার টেম্পারেচার অনেক বেশি, ঠিক আছে, সো আমি অনেক তাড়াতাড়ি এটা পেয়ে যাচ্ছি, ফলে আমার ওভারেজিং পয়েন্টটা আমার খুবই তাড়াতাড়ি এসে যাচ্ছে। ঠিক আছে, ফলে এটার স্ট্রেংথ দেখো, এটার স্ট্রেংথ খুবই কম। তারপরে আমি যখন আরেকটু আমার টেম্পারেচারটা কমাচ্ছি, ঠিক আছে, আরেকটু টেম্পারেচার কমাইলে আমার ওভারেজিং পয়েন্টটা আস্তে আস্তে অর্থাৎ পিক পয়েন্টটা আস্তে আস্তে একটু সময় লাগতেছে, ঠিক আছে, একটু সময় বাড়তেছে, কিন্তু আমার এইজিং পয়েন্টটা আমি ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারতেছি এবং এইজিং পয়েন্টটা আমরা মানে ইজিলি পাচ্ছি আর কি। এর এই সেমভাবে তুমি যদি পিকে দেখো, পিকের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। স্ট্রেংথ বেশি কেন, টি বেশি, টি যত বেশি আমার স্ট্রেংথ তত বেশি হবে, আমি তত বেশি জিনিসপাতি নিতে পারবো। মনে করো 1 সেকেন্ডে আমি আমার মানে মনে করো 50 কেজির একটা জিনিস আমি 1 সেকেন্ড ধরে আলগাইতে পারবো এই পয়েন্টে, কিন্তু এই জায়গায় 50 কেজির একটা জিনিস আমি প্রায় কতক্ষণ ধরে, আমি প্রায় মনে করো 20 সেকেন্ড ধরে আলগাইতে পারবো। ঠিক আছে, সো আমার স্ট্রেংথ বেশি না এই জায়গায়। সো এটাই বোঝাচ্ছে আমাকে। ঠিক আছে, অর্থাৎ আমার টাইম যত বেশি হবে, টাইম যত বেশি দিব এবং টেম্পারেচার যত কম দিব, টাইম যত বেশি টেম্পারেচার যত কম, আমার স্ট্রেংথ মানে আমার পিক পয়েন্টে যাওয়াটা অর্থাৎ পিক স্ট্রেংথে পাওয়াটা আমার তত বেশি মানে মানে আমার স্ট্রেংথ বেশি হবে এক কথায়। ঠিক আছে, এটাই হলো কথা আর কি। ঠিক আছে, এটাই আমাদের বেসিক্যালি প্রেসিপিটেশন হার্ডেনিং এর মেইন বিষয়। আমরা বেসিক্যালি প্রেসিপিটেশন হার্ডেনিং বা এজ হার্ডেনিং কেন করি, আমরা এটা বেসিক্যালি করি কারণ আমরা মনে করো দুইটা জিনিস নিয়ে আমরা যখন কাজ করছি, দুইটা বা দুইটা কম্পোনেন্ট নিয়ে বা দুইটা উপাদান নিয়ে দুইটা পদার্থ নিয়ে আমরা যখন কাজ করতেছি, ঠিক আছে, তখন ওই দুইটা পদার্থের মধ্যে একটা মানে মনে করো এই পাশে একটা বিটা ছিল বা বি উপাদান ছিল,
ওই উপাদানটাকে আমরা এটার সাথে ফার্স্টে আমরা লিকুইড ফেজে আনছি, লিকুইড ফেজে আনার পর তারপরে আমরা এটাকে আমরা ফাস্ট কুলিং করছি, ফাস্ট কুলিং করে আমরা এটাকে একটা নর্মাল স্টেজে আনছি, ঠিক আছে। আমরা মানে বিটাটাকে আমরা ট্র্যাপ করছি, ঠিক আছে। বিটাটাকে ট্র্যাপ করার পর তারপর আমরা হালকা একটু টেম্পারেচার বাড়িয়ে বিটাটাকে হালকা একটু রিলিজ করে আমরা এটার কিছু ফাইন পার্টিকেল আমরা মেক করছি। মেক করার পরে আমরা এই যে একটা যে অ্যালয় পাইছি, ঠিক আছে, ওই অ্যালয়টার স্ট্রেংথ বেশি, কারণ ওখানে ছোট 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 পার্টিকেল আছে যেগুলো এটার মানে যে গতিশীলতা, ঠিক আছে, গতিশীলতা বা এই যে পদার্থের গতিশীলতা এটাকে কমায় ফেলে। ফলে কমানোর ফলে কি হবে, আমার এটার স্ট্রেংথ বাড়বে, আমার এটার মানে ইজিলি আমার এটার হার্ডনেসটা বাড়বে, ঠিক আছে। এটার জন্যই আমরা বেসিক্যালি প্রেসিপিটেশন হার্ডেনিংটা করি, ঠিক আছে। এটা থেকে আমরা যেটা পড়লাম, এটা থেকে আমাদের 2-3 ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। 2-3 ধরনের কোশ্চেন আসতে পারে। এর মধ্যে স্যারে যেটা বলছিল, সেখানে স্যারের ক্লাসটা যদি ক্লাস নোটটা আমি বের করি, তাহলে আমি এখানে দেখি কি আমাকে কয়েকটা পয়েন্ট আমি দেখতে পারি। সেটা হলো ডিফারেন্স বিটুইন ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল এজিং, ঠিক আছে। আমি ন্যাচারাল এজিং মনে করো আমি রুম এখানে আমার যে এজিং, ঠিক আছে, এখানে আমি এই ন্যাচারালি আমি কুল হতে দিলাম, তারপর ন্যাচারালি আমি টেম্পারেচার মানে সব কিছু ন্যাচারালি আমার সব কিছু হইলো, ঠিক আছে। আমার এখানে আলাদা করে আমি কোনো কিছু অ্যাপ্লাই করলাম না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার কি হবে, আমার খুবই আস্তে আস্তে হবে। তারপরে মানে ন্যাচারাল এজিংয়ের বিষয়টা যদি আমি খুলি, ন্যাচারাল এজিংয়ের কস্ট কম, সময় বেশি লাগবে এবং স্ট্রেংথও কম, ঠিক আছে। তার তারপরে আমি যদি সময় কম কম হ্যাঁ, ঠিক আছে। তারপর আর্টিফিশিয়াল যদি এজিং দেখি, আর্টিফিশিয়াল এজিংয়ে কিন্তু আবার স্ট্রেংথ বেশি, ঠিক আছে, তার সাথে সাথে আবার কষ্ট বেশি। সো এটা আমাদের বিষয় আছে। তারপরে আরেকটা কোশ্চেন স্যারে বলছিল, সেটা হলো আন্ডার এজিং এবং ওভার এজিং। আন্ডার এজিং আমি তোমাকে বলছি কি, এখানে বেসিক্যালি আন্ডার এজিংয়ে আমরা দেখছি কি, হ্যাঁ, অল্প মানে যে আমার এজিং লিমিট আছে, ঠিক আছে, ওইটার চেয়ে যদি আমি কম এজিং করি তাহলে কি হবে, এবং ওটার চেয়ে ওভার এজিং করলে তো আমি কি হবে, আমি এটা দেখতেছি আমার এটার মানে কোর্স পার্টিকেল তৈরি হবে, ঠিক আছে। ওভার এজিং করলে কোর্স পার্টিকেল তৈরি হবে, কোর্স পার্টিকেল তৈরি হলে এটা আমার ভালোভাবে মানে মেটালটার যে গতিশীলতা ওইটাকে ও ভালোভাবে মানে বাধা দিতে পারবে না, ঠিক আছে। আর এইখানে হলো ফাইন পার্টিকেল তৈরি হলো, আর এখানে হলে তো কোনো পার্টিকেলই তৈরি হলো না, বা ফাইন পার্টিকেলের সংখ্যা খুবই কম। সো এটা আমার আর কাজে আসলো না। সো আন্ডার এজিং আর ওভার এজিং দুইটাই আমাদের জন্য ক্ষতিকর। আমাদের জন্য মেইন অ্যাকচুয়াল যে এজিং টেম্পারেচারটা ডিনোট করে আমাদের ওই এজিংটা করা দরকার, ঠিক আছে। এটাই হলো আমাদের মানে মেইন পড়াশোনা। এখানে আর তেমন কিছু আমি দেখতেছি না। জাস্ট এখানে এটা বলা যায়, স্যার একটা জিনিস এখানে ক্লিয়ার করছিল, সেটা হলো আমার যদি এটা স্যারে বলছিল এভাবে যে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, ঠিক আছে। এই জায়গাটাকে স্যার যদি এটা বলে, এখানে এই পয়েন্টটাকে স্যারে বলছিল আলফা প্লাস বিটা প্রাইম, মানে যে লিকুইডটা আমরা পাইছি এটা, এই পয়েন্টের এই পাশটাকে স্যারে বলছিল কি, এই পাশটাকে বলছিল আলফা প্লাস বিটা প্রাইম, আর এই পয়েন্টটাকে বলছিল বিটা প্লাস আলফা প্লাস বিটা প্রাইম, ঠিক আছে। কারণ কি এটা আলফার কাছাকাছি আর এটা বিটার কাছাকাছি, সেজন্য এটাকে বলা হয়েছে প্রোইউটেকটিক, তারপর এটাকে বলা হচ্ছে ইউটেকটিক, ঠিক আছে। এই পুরাটা হলো ইউটেকটিক, এই ক্ষেত্রে ইউটেকটিক। এটা হলো প্রোইউটেকটিক বিটা আর এটা হলো প্রোইউটেকটিক আলফা, ঠিক আছে। এটা হলো কথা, আর এখানে তেমন কিছু নাই, ঠিক আছে। এখান থেকে আমি কোশ্চেনটা যদি আলোচনা করি, কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন টাইপ যেটা হইতে পারে, আমি তো স্যারেরটা বললাম, এমনি নর্মালি কী রকমের কোশ্চেন আসতে পারে সেটা যদি আমি আলোচনা করি তাহলে হয় এরকম। গিভ মি আ মিনিট।
এখানে বেসিক্যালি আমার বেশি ইম্পর্টেন্ট হলো এই জায়গায়, সেটা হলো কোশ্চেন টাইপে টু সেপারেট হিট ট্রিটমেন্ট। ঠিক আছে, হিট ট্রিটমেন্টের দুইটা পার্ট যেটা আছে, ওই দুইটা পার্ট মানে স্টেপ 1 স্টেপ 2, ঠিক আছে, সলিউশন হিট ট্রিটমেন্ট এবং প্রেসিপিটেশন হিট ট্রিটমেন্ট, এই দুইটা পয়েন্ট ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, এটা কোশ্চেনটা এমনভাবে আসতে পারে, ডিসকাস টু প্রাইমারি হিট ট্রিটমেন্ট স্টেপস। ঠিক আছে, টু প্রাইমারি হিট ট্রিটমেন্ট স্টেপস ইনভলভড ইন দ্য প্রেসিপিটেশন হার্ডেনিং প্রসেস। ঠিক আছে, টু প্রাইমারি হিট ট্রিটমেন্ট স্টেপস কোনটা কোনটা, এটা সলিউশন হিট ট্রিটমেন্ট অ্যান্ড প্রেসিপিটেশন হিট ট্রিটমেন্ট। ঠিক আছে, তারপরে এটাকে আমরা আরেকটু যদি বলি, এক্সপ্লেন দ্য পারপাস অফ ইচ স্টেপ অ্যান্ড হাউ টু ম্যাটেরিয়ালস মাইক্রোস্ট্রাকচার, একটা একটা করে বলি, এক্সপ্লেন দ্য পারপাস অফ ইচ ইচ স্টেপ। ঠিক আছে, এগুলোর পারপাস কি, আমার পারপাস হলো আমি এভাবে করে ফার্স্টে আমি বি থেকে তারপরে এতে আসলাম, তারপরে এটাকে আমি কুল করে T1-এ নিলাম, T1-এ র্যাপিড কুল করে নিলাম। ঠিক আছে, এটার পারপাস ছিল এটা, আমার মানে একটা লিকুইড ফর্ম করা হলো এটার পারপাস। তারপরে এটার পারপাস হলো আমার হার্ডেনিং করে, মানে কি হিট ট্রিটমেন্ট করে আমার মানে ফাইন পার্টিকেল তৈরি করা আমার পারপাস ছিল। ঠিক আছে, ফাইন পার্টিকেল তৈরি করে আমার স্ট্রেংথ বাড়ানো আমার পারপাস ছিল। ঠিক আছে, তারপরে বলছে অ্যান্ড হাউ দ্য ম্যাটেরিয়ালস মাইক্রোস্ট্রাকচার ইনভলভস ডিউরিং ইচ স্টেজ। ঠিক আছে, মাইক্রোস্ট্রাকচারগুলো কীভাবে ইনভলভ হয়, তারপর ইউজ দ্য প্রোভাইডেড ফেজ ডায়াগ্রাম টু সাপোর্ট ইউর এক্সপ্লেনেশন, স্পেসিফিক্যালি রেফারিং টেম্পারেচার। ওই তো মানে আমরা এটাকে মানে লাস্টে বলতে পারে তুমি এটা পুরো ফেজ ডায়াগ্রামটা এঁকে T1 T0 T1 T2 এভাবে করে তুমি দিয়ে সুন্দরভাবে এটা গুছিয়ে লিখো। এটা জাস্ট নর্মাল একটা জিপিটি দিয়ে কোশ্চেন জেনারেট করে আমি জাস্ট বোঝাচ্ছি যে এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তারপর অ্যাপ্লিকেশন অফ অ্যানালাইসিস, এক্সপ্লেন দ্য ফেনোমেনা অফ ওভারেজিং ইন দ্য কনটেক্সট অফ পার্টিসিপেশন হার্ডেনিং। ঠিক আছে, ওই তো ওভারেজিং এর ফেনোমেনাটা বুঝাতে বলছে, ওভারেজিং করলে কি কি হবে এই জায়গায়, এটা আছে এখানে। ঠিক আছে, তুমি এই গ্রাফটা দিয়ে সবগুলো সুন্দরভাবে গুছায় বলবা। ঠিক আছে, তারপর একটা উদাহরণও দিয়ে দিবা এখানে, তোমাকে হয়তো স্যার উদাহরণ আকার দিতে পারে, অ্যালুমিনিয়াম অ্যালয়ে আমি কি কি করছি না করছি, কেন এটাই আমি ওভারেজিং হলে কি হবে না হবে, অ্যালুমিনিয়াম অ্যালয়ের থ্রুতে স্যারে কোশ্চেন করতে পারে। ঠিক আছে, স্ট্রেংথ ভার্সেস এজিং টাইম, টেন্সাইল ভার্সেস ডিউরেশন, এই গ্রাফগুলো একটু দেখবা, স্ট্রেংথ ভার্সেস এখানে এটা, তারপরে এটা উপরের এটা, এগুলো একটু দেখবা। ঠিক আছে, এই নর্মাল ছোটোখাটো এখানে থেকে এইগুলোই যদি তুমি বুঝতে পারো, অর্থাৎ তুমি গ্রাফগুলো যদি ভালোভাবে দেখে যেতে পারো, গ্রাফগুলো এটা তো আমি বুঝাইছি সুন্দরভাবে, এটা একটু ভালোভাবে দেখবা, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এটার সাথে বুঝে বুঝে পড়তে হবে যে কোনটা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তারপরে এটার সাথে এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তুমি হালকা তোমার চিত্রতে রাখতে পারো। আর এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই স্টেপটি, এগুলো তো এটা তো বেসিক প্রেসিপিটেশন হার্ডেনিং এর, এটা বেসিক তোমার। ঠিক আছে, এটা তোমার জানাই লাগবে। ঠিক আছে, আর এটা সলভার্স লাইন, এটা তো আমরা জানি এখানে এটা কি আর solvers solubility limit in B in beyond this concentration second phase will be, হ্যাঁ ঠিক আছে ডান। তো এতটুকুই ছিল আমাদের প্রেসিপিটেশন হার্ডেনিং নিয়ে পড়াশোনা। ঠিক আছে, এটা নিয়ে আমরা এতটুকুই পড়লে এনাফ। তুমি এটাকে নোট করে করে হালকা পাতলা করে পড়তে পারো, অথবা যেটা বলছে সেটাকে তুমি কম্প্যাক্টভাবে বুঝে সেটা নিয়ে তুমি পুরো স্লাইড থেকে তুমি তুমি কিভাবে লিখবা সেটা তুমি আলাপ আলোচনা করে বা নিজে বুঝে সেটা করতে পারো। ঠিক আছে।